আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানোর ঘটনায় ইডি পৌঁছেছিল তল্লাশি চালাতে, যেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা যখন তোলপাড় পড়ে গিয়েছে বা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো রাজ্য সরকার। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল, যা স্থগিত হয়ে যায়। আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে মামলার শুনানি রয়েছে। আর এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো রাজ্য সরকার। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, বা সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার, ক্যাভিয়েট দাখিল করলো। হ্যাঁ অনুষ্কা, তার কারণ হচ্ছে কি, সূত্র মারফত জানা যাচ্ছিল কি, যখন কলকাতা হাইকোর্টে গতকাল হিয়ারিং হয়নি এবং চিফ জাস্টিসও খুব দ্রুত হিয়ারিং এর জন্য তাদের সম্মতি দেননি, এবং এখন নেক্সট ডেট হচ্ছে 14 জানুয়ারি হিয়ারিং হবে কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে ইডি সূত্র থেকে জানা যাচ্ছিল যে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন দ্রুত শুনানির জন্য, এবং তাদের যে অভিযোগগুলো রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে, বিশেষ করে রাজ্য পুলিশের বিরুদ্ধে, সেসব কথাগুলো তারা তুলে ধরতে চাইছেন। তার আগেই রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে কি, যদি ইডি কোনো মামলা করে রাজ্য সরকারের বক্তব্য যেন শোনা হয়, এই জন্য ক্যাভিয়েট দাখিল করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যেহেতু রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে ইডি, এবং রাজ্য পুলিশও উল্টা মামলা করেছে ইডির বিরুদ্ধে, আধিকারিকদের বিরুদ্ধে, সেক্ষেত্রে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কি, যদি ইডি নিয়ে আসে তাদের মামলা সুপ্রিম কোর্টের কাছে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ পুলিশের বক্তব্য যেন শোনা হয় এবং তারপর সুপ্রিম কোর্ট যেন কোনো ডিসিশন নেয়। তাই এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। তবে দেখতে হবে ইডি কবে মুভ করছে সুপ্রিম কোর্টে। আজকে এবং আগামীকাল ছুটি রয়েছে সুপ্রিম কোর্টের, সোমবার কোর্ট বসতে। যদি ইডি মুভ করে, আজকে তারা পিটিশন ফাইল করেন এবং সোমবার দ্রুত শুনানির জন্য আর্জি করা হয় চিফ জাস্টিসের কাছে, সেক্ষেত্রে রাজ্য সরকারও যে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে, এই প্রস্তুতি নেওয়া রেখেছে রাজ্য সরকার কি, যদি তাদের মেনশন হয় কেস, সেক্ষেত্রে রাজ্য সরকারও বলবে যে তারা ক্যাভিয়েট দাখিল করেছেন এবং তাদের বক্তব্য যেন সুপ্রিম কোর্ট শোনে। এখন দেখতে হবে মানুষকে সোমবার চিফ জাস্টিসের কোর্টে ইডি মেনশন করছে কি করছে না, এবং যদি তারা মেনশন করে সেক্ষেত্রে রাজ্যের কি বক্তব্য হচ্ছে। একেবারে বিজেন্দ্র সঙ্গে থাকো। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল, কিন্তু সেই মামলার শুনানি কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল। আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে মামলার শুনানি রয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল। শুনানি স্থগিত হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করলো সুপ্রিম কোর্টে। আরো একবার আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, গতকাল হাইকোর্টে মামলা হতেই পারেনি, বিচারক তিনি চলে যান হাইকোর্টে যখন প্রচুর মানুষ উপস্থিত ছিলেন, এবং যে কারণে শুনানি হওয়াই সম্ভব হয়নি। তারপরে শুনানির দিন আগামী 14 তারিখ ধার্য করা হয়েছে। এবার ইডি যদি সুপ্রিম কোর্টে মুভ করে, তাহলে রাজ্য সরকারের বক্তব্যও যেন শোনা হয়। সেই কারণে এবার ক্যাভিয়েট দাখিল হলো সুপ্রিম কোর্টে। হ্যাঁ অনুষ্কা, তার কারণ হলো কি, রাজ্য সরকারের প্রস্তুত রয়েছে কি, যদি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, গতকালই ইডি সূত্র থেকে জানানো হচ্ছিল কি তারা খুব সম্ভবত সুপ্রিম কোর্ট মুভ করবেন, এবং সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করার পর সোমবার তারা দ্রুত শুনানির জন্য চিফ জাস্টিসের কাছে মেনশন করতে পারেন। তার আগে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে, তারাও প্রস্তুত রয়েছেন। যেহেতু এখানে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইডি, যেটা তারা কলকাতা হাইকোর্টে যখন মামলা করেছেন, সেক্ষেত্রে রাজ্য সরকারের কি বক্তব্য রয়েছে সুপ্রিম কোর্ট যেন তাদের বক্তব্য শোনে ইডি যখন পিটিশন আসবে। তাই এই প্রস্তুতি হিসাবে আগাম এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সোমবার যদি ইডি নিয়ে আসে সুপ্রিম কোর্টে তাদের কেস, তাহলে তাদের বক্তব্য যেন শোনা হয়। তাদেরও কিছু অভিযোগ রয়েছে, তাদেরও কিছু বক্তব্য রয়েছে ইডির বিরুদ্ধে, সেটা কোর্টের কাছে তারা তুলে ধরবেন। কলকাতা হাইকোর্টে যদি হিয়ারিং না হয় এবং সুপ্রিম কোর্টের কাছে তারা নিয়ে আসেন তাদের পিটিশনকে, সেক্ষেত্রে রাজ্য সরকারও প্রস্তুত রয়েছে। তার আভাসই পাওয়া যাচ্ছে যখন তারা আজকে ক্যাভিয়েট দাখিল করেছেন। সোমবার যদি এই মামলার হিয়ারিং হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারও যেন শোনে সুপ্রিম কোর্ট বক্তব্য, সেটার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। বিজেন্দ্র, তুমি সঙ্গে থাকো। ইডি তল্লাশিতে তোলপাড়, অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অভিযোগ করেছেন যে ইডি যেভাবে তল্লাশি চালানোর জন্য পৌঁছে গিয়েছিল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে, তাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলো সমস্ত নিয়ে যেতে এসেছিল ইডি, এবং সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান এবং সমস্ত নথি ফাইল নিয়ে তিনি বেরিয়ে আসেন। এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ফিরদৌস, এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার, ক্যাভিয়েট দাখিল করলো। যদি এই প্রসঙ্গে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই সম্ভাবনার কথা মাথায় রেখে। একদমই, দেখুন সাধারণভাবে সুপ্রিম কোর্টে যে কোনো হাইকোর্টের যে কোনো নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ডিরেক্ট এসএলপি করা যায়, যদি সুপ্রিম কোর্টকে স্যাটিসফাই করা যায় যে হ্যাঁ আর্জেন্সি আছে। এই ক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট গ্রাউন্ড রয়েছে, কারণ গতকাল যখন মামলাটি এসছি এবং 2:30টার সময় হওয়ার কথা ছিল,
কোর্টে একটা আনফরসিন ইভেন্ট ঘটে যাওয়ার জন্য, অনেক ওভারক্রাউডেড হওয়ার জন্য কোর্ট হয়তো নিতে পারেননি, কোর্ট একটা অর্ডার পাস করেছেন, সেই তার সাপেক্ষে কারণ এটা পোস্টপোন করে দিয়েছেন আগামী 14 তারিখ মামলার পরবর্তী শুনানি। ফলে এই যে অত্যন্ত এই যে কোনো ইনভেস্টিগেশনের টাইম হচ্ছে অত্যন্ত ক্রুশিয়াল বিষয়, সেই ক্ষেত্রে এই স্প্যান অফ দ্য টাইমে সেই ইম্পর্টেন্ট এভিডেন্স গুলো যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে। ফলে ইডির ওই সর্বোচ্চ ন্যায়ালয়ে যাওয়ার সম্ভাবনা প্রভূত, সেটা অ্যাসার্টেন করে বা সেটা বুঝেই হয়তো রাজ্য সরকার ক্যাভিয়েট করেছেন যাতে তাদের কথাও তারা বলতে পারেন, সেই জন্য ক্যাভিয়েট করেছেন। ফলে এটা একটা সাধারণ আইনগত প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াটা তারা ইনভোক করেছেন, তার কারণ তারা হয়তো সেখানে কথা শোনাতে চান। কিন্তু যেটা সব থেকে আমার কাছে অ্যালার্মিং লাগছে সেটা হচ্ছে যে এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু সেই এভিডেন্সগুলো রিকালেক্ট করার ক্ষেত্রে কিন্তু যারা ইনভেস্টিগেটিভ এজেন্সি তারা কোনো ইফেক্টিভ পদক্ষেপ নিচ্ছে না। এটা আমার জন্য অত্যন্ত অ্যালার্মিং, কারণ একটি কনস্টিটিউশনাল হেড, এটা কনস্টিটিউশনাল বডির সর্বোচ্চ পদে বসে থাকা একজন ব্যক্তি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সেখান থেকে এভিডেন্স নিয়ে চলে এলেন অ্যালং উইথ সাম পুলিশ পার্সোনেল, অ্যালং উইথ সাম অফিসিয়ালস, তারা সেটাতে ইনভলভ হলো, তারা সেই দুষ্কর্মের সঙ্গ দিল, অথচ সেই এভিডেন্স এখনো পর্যন্ত রিকালেক্ট করতে পারলো না, এখনো পর্যন্ত বিধিবদ্ধ ব্যবস্থা গৃহীত হলো না। এটা কিন্তু মানে কনস্টিটিউশনালি ঠিক হচ্ছে না, গণতন্ত্রের জন্য এটা একটা থ্রেট হয়ে যাচ্ছে। তার কারণ এর ফলে যদি এই ধরনের মানুষেরা যারা এই ধরনের পদে বসে আছে তারা যদি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এই ধরনের দুষ্কর্ম করে, তাহলে কিন্তু সমাজে অ্যানার্কি আসতে পারে। এর বিরুদ্ধে তদন্তকারী সংস্থা অ্যাজ ওয়েল এজ আদার কনস্টিটিউশনাল বডিজের কিন্তু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা উচিত, আদারওয়াইজ কিন্তু সমাজে ভুল বার্তা যাবে। ধন্যবাদ ফিরদৌস। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বেসরকারি বাস। হিমাচলের সিরমৌরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত 14 জনের। দুর্ঘটনায় আহতের সংখ্যা 35। গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। সেই সময় বাসে অন্তত 66 জন যাত্রী ছিলেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 16 জনকে ধাক্কা। জয়পুরের জার্নালিস্ট কলোনিতে অডির ধাক্কায় মৃত্যু একজনের, আহত 15 জন। দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলাকালীন দুর্ঘটনা ঘটেছে, অভিযোগ স্থানীয়দের। একটি গাড়িতে এক পুলিশ কনস্টেবল ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। হাসপাতালে 12 জনের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে 3 জনকে। গাড়িটির 4 সওয়ারির মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চালক সহ বাকি 3 জন পলাতক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক গাড়িটির রেজিস্ট্রেশন দমন ও দিউয়ে। গাড়ির 4 সওয়ারি রাজস্থানের বাসিন্দা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।